হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই টেক্সটার ইউনিট 2-র বেঙ্গলি মিনিং। ইউনিট 1 আমি আগের দিন শেয়ার করেছিলাম, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস অর্থাৎ জগদীশচন্দ্র বসু বেশ কয়েকটি, সেভারাল মানে এখানে বেশ কয়েকটি সূক্ষ্ম যন্ত্রপাতি, সেভারাল মানে বললাম বেশ কয়েকটি, আর সেন্সিটিভ মানে হচ্ছে সূক্ষ্ম বা সংবেদনশীল, যাকে বলতে পারো সূক্ষ্মই বলতে পারো। তাহলে তোমরা যখন লিখবে খাতায় তখন অবশ্যই করে সেন্সিটিভ মানে সূক্ষ্ম লিখবে। আর ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যন্ত্রপাতি। আর ইনভেন্টেড মানে হচ্ছে আবিষ্কার করা। বোস বেশ কয়েকটি সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ which is used to measure the growth rate of plants. তাদের মধ্যে একটি হলো ক্রেস্কোগ্রাফ, যেটা উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা যায়, যার সাহায্যে কী করা যায়, উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা যায়। মেজার মানে হচ্ছে মাপা, মানে উদ্ভিদের বৃদ্ধির হার মাপা যায় কিসের সাহায্যে, তাহলে ক্রেস্কোগ্রাফের সাহায্যে। তাদের মধ্যে মানে অর্থাৎ জগদীশচন্দ্র বসু যে সমস্ত আবিষ্কারগুলো করেছেন তার মধ্যে একটা হলো ক্রেস্কোগ্রাফ। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, আর রেট মানে হচ্ছে হার, উদ্ভিদ কতটা বাড়ছে, উদ্ভিদের বৃদ্ধির হার কতটা, সেটা কী দিয়ে পরিমাপ করা যায়, তাহলে ক্রেস্কোগ্রাফ। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিইংস। এত অবধি থাক, মানে ভাঙছি, বাট সেন্টেন্সটাকে দেখো অনেকটা বড়, যেহেতু ভেঙে ভেঙে পড়াই ভালো। থ্রু হিজ এক্সপেরিমেন্টস মানে তার পরীক্ষার মাধ্যমে, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা, তার অর্থাৎ তার পরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে, শোড দ্যাট মানে দেখানো, বোস দেখিয়েছেন যে উদ্ভিদ, প্ল্যান্টস মানে উদ্ভিদ বা গাছপালা এখানে বলতে পারো, উদ্ভিদ মানুষের মতোই একইভাবে আচরণ করে। মানে কি ক্লিয়ার হলো না? এবার পরের যে ওই লাইনটাকে ভাঙলাম, দেখো পরের পার্টটা দেখো। অল দো প্ল্যান্টস টেক লঙ্গার রেসপন্ড দ্যান অ্যানিমালস। উদ্ভিদ কী করে, মানে ধরো উদ্ভিদকে তুমি কোনো একটা গাছকে তুমি মারছো, মানে মারছো কেন কি, ওই যে যেমন ধরো অনেকে কী করে লাঠি নিয়ে চপাত করে গাছে মারে, তো তারপরে দেখবে গাছে যেরকম আমাদের ওরকমভাবে কেউ মারলে গায়ে দাগ হয়ে যায়, সেরকম গাছের গায়েও কিন্তু দাগ হয়ে যায়, অনেক সময় কেটে কেটে মতো যায়। তো ওখান থেকে এক ধরনের কী বলবো, যেরকম আমাদের ধরো গায়ে কেটে গেলে রক্ত বেরোয়, সেরকম গাছ থেকেও এক ধরনের রস বেরোয়। তো এতেই বোঝা যায় যে আমরা যেরকম কষ্ট পাই, গাছকে আঘাত করলেও গাছ কিন্তু কষ্ট পায়, মানে মানুষের মতোই উদ্ভিদ কিন্তু সংবেদনশীল, উদ্ভিদও কিন্তু কষ্ট পায়, মানে উদ্ভিদের প্রাণ আছে। এটা প্রথম কিন্তু প্রমাণ করেছিলেন জগদীশচন্দ্র বসু, মানে তার পরীক্ষার মাধ্যমে জগদীশচন্দ্র বসু দেখিয়েছিলেন যে উদ্ভিদও মানুষের মতো একইভাবে আচরণ করে, কিন্তু এই আচরণ করতে একটু বেশি সময় লাগে উদ্ভিদের। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস, মানে প্রাণীদের চেয়েও বেশি সময় নেয় কেউ, মানে বাইরের উত্তেজনায় সাড়া দিতে একটুখানি বেশি সময় লাগে কাদের, উদ্ভিদদের। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. তিনি প্রমাণ করেছিলেন যে, প্রুভড মানে প্রমাণ করা, তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরা গরম, মানে সেন্সিটিভ টু হিট মানে তারা গরম বুঝতে পারে, ইভেন ঠান্ডাও সব কিছু বুঝতে পারে। তারা হিট মানে হচ্ছে গরম, কোল্ড মানে ঠান্ডা, লাইট মানে আলো, নয়েজ মানে শব্দ, এবং বাইরের উত্তেজনা, যেরকম মানুষরা যেরকম ঠান্ডা গরম তারপরে শব্দ আলো এগুলো বুঝতে পারে, সেরকম উদ্ভিদও কিন্তু এই সব কিছুতে সংবেদনশীল, মানে সব কিছুতে কিন্তু উদ্ভিদ সাড়া দেয়। এবং বাইরের থেকে যদি কোনো রকম স্টিমুলি, অর্থাৎ বাইরে থেকে কোনো রকম উত্তেজনা উদ্ভিদকে দেওয়া হয়, তাহলে কিন্তু বাইরের উত্তেজনাও কিন্তু উদ্ভিদ সাড়া দেয় মানুষের মতোই। By injecting poison into a living plant, both showed that they react in the same manner as we do. উদ্ভিদের মধ্যে একটা জীবন্ত উদ্ভিদ, অর্থাৎ লিভিং প্ল্যান্ট মানে হচ্ছে একটা যাকে বলে সজীব উদ্ভিদ, একটা সজীব উদ্ভিদের মধ্যে বা গাছের মধ্যে, এখানে প্ল্যান্ট মানে গাছ বলছি, একটা সজীব গাছের মধ্যে জগদীশচন্দ্র বসু বিষ প্রবেশ করিয়ে, পয়জন মানে হচ্ছে বিষ প্রবেশ করিয়ে, ইনজেক্টিং মানে ধরো ইনজেকশনের থ্রু যেহেতু দেওয়া হয়েছে তাই বলছে, তো বিষ প্রবেশ করিয়ে জগদীশচন্দ্র বসু দেখালেন যে, শোড মানে হচ্ছে দেখানো, দেখান যে
তারাও কিন্তু মানুষের মতো ওরকমই যন্ত্রণায় ছটপট করে। যেরকম মানুষ শরীরে বিষ ঢুকলে কী হয়, মানুষ যন্ত্রণা ছটপট করতে করতে মারা যায়, সেই রকম উদ্ভিদটাও কিন্তু যন্ত্রণা ছটপট করতে করতেই মারা যায়। একটা সজীব গাছের মধ্যে বিষ প্রবেশ করিয়ে জগদীশচন্দ্র বসু দেখান যে আমরা যেরকমভাবে বিষে প্রতিক্রিয়া দিই, অর্থাৎ যেরকমভাবে আমরা কষ্ট পাই, সেই রকম কিন্তু উদ্ভিদও কিন্তু কষ্ট পায়। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. 19 শতকের শেষের দিকে, লেট মানে হচ্ছে শেষের, আর 19th সেঞ্চুরি মানে হচ্ছে 19 শতকের শেষের দিকে জেসি বোস তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সায়েন্টিফিক রিসার্চ মানে হচ্ছে, সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, আর রিসার্চ মানে হচ্ছে গবেষণা। তাহলে 19 শতকের শেষের দিকে জেসি বোস তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ইনিশিয়েটেড মানে শুরু করা। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি বেতার তরঙ্গ আবিষ্কারের পেটেন্টটা লাভ করেন। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোস পাবলিক demonstration in Kolkata along the same lines happened much earlier. কিন্তু এই সে একই বিষয়, অর্থাৎ এই ওয়্যারলেস টেলিগ্রাফির বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট মানে আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে জগদীশচন্দ্র বসু অনেক আগেই কলকাতায় কিন্তু এই বক্তব্যটা, অর্থাৎ এই বিষয়ে, অর্থাৎ ওয়্যারলেস টেলিগ্রাফি নিয়ে কথা, অর্থাৎ ওয়্যারলেস টেলিগ্রাফির আবিষ্কারটা কিন্তু জগদীশচন্দ্র বসু কলকাতায় তার অনেক আগেই কিন্তু করে ফেলেছিলেন এবং উনি ডেমনস্ট্রেশনও দিয়েছিলেন। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, যেরকম সায়েন্স এক্সিবিশন হয় সেই রকম উনি ডেমনস্ট্রেশনও কিন্তু কলকাতায় দিয়েছিলেন। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. Instead of looking for commercial benefit মানে উনি কোনো রকম মানে যে আবিষ্কার করে আমি ওর থেকে টাকা পাবো, পেটেন্টটা আমার নামে যাবে, এটা কিন্তু উনি কখনোই ভাবেননি। মানে এই যে আবিষ্কার করে তার থেকে টাকা ইনকাম করব, সেটা কিন্তু উনি কখনোই ভাবেননি। মানে কোনো রকম অর্থের লোভ না করে উনি কী করেছিলেন, উনি যা আবিষ্কার করতেন সেটা সমস্ত মানুষের সামনে মানে সবার কাছে পাবলিক করে দিতেন, মানে জনসমক্ষে তুলে রাখতেন। জগদীশচন্দ্র বসু তার নিজের আবিষ্কারগুলোকে জনসমক্ষে তুলে ধরতেন, যাতে কি হয়, যাতে ফিউচারে ওনার এই যে উনি কি আবিষ্কার করছেন সেটা ধরে বিজ্ঞান আরও বেশি এগিয়ে যেতে পারে, সেই কথাটা উনি ভাবতেন। মানে কোনো রকম বাণিজ্যিক লাভ, অর্থাৎ নিজে টাকা ইনকাম করবেন ওর থেকে, সেই কথাটা না ভেবে জগদীশচন্দ্র বসু কিন্তু এই কাজটা করতেন যে নিজে যে যা কিছু আবিষ্কার করতেন সেই সব কিছু কিন্তু জনসমক্ষে এনেছিলেন, যাতে ওই পথ ধরেই আরও অন্য বিজ্ঞানীরা, অর্থাৎ অন্য যারা আরও আছে বিজ্ঞানীরা, তারা কি করতে পারে, ওই পথ ধরে আরও এগিয়ে যেতে পারে বিজ্ঞানের পথে। However, Bose's place in history has now been re-evaluated. মানে এখন যাই হোক, however মানে যাই হোক, বোস প্লেস ইন হিস্ট্রি মানে জগদীশচন্দ্র বসুর স্থান ইতিহাসে আবার পুনর্মূল্যায়ন করা হয়েছে, মানে রি-ইভ্যালুয়েটেড মানে পুনর্মূল্যায়ন করা হয়েছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. শেষ পর্যন্ত 1917 সালে এই মহান ভারতীয় বিজ্ঞানীকে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধি দিয়ে সম্মানের, যেন মনে হয় যেন সম্মানের মুকুট পরিয়ে দিয়েছে। এই নাইটহুড উপাধিটা পাওয়াটা খুবই মানে এত ইজি নয় যে নাইটহুড উপাধি পেয়ে গেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইটহুড উপাধি পেয়েছিলেন। আর কে পেয়েছিলেন? আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট জগদীশচন্দ্র বসু, তিনিও কিন্তু ভারতীয়ই ছিলেন। শেষ পর্যন্ত 1917 সালে এই মহান ভারতীয় বিজ্ঞানীকে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধি দিয়ে সম্মানের মুকুট পরিয়ে দেন। হি ওয়াজ অলসো কনফার্ড many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire etc. তাকে আরও অনেক পুরস্কার দেওয়া হয়, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার
অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এই সমস্ত নামের পুরস্কারও কিন্তু তাকে দেওয়া হয়। নিডলেস টু সে মানে বলার, এই কথা বলার প্রয়োজন রাখে না, নিডলেস মানে বলার প্রয়োজন নেই যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, মানে তিনি হলেন সেই সমস্ত বিজ্ঞানীদের একজন যারা আমাদের দেশে জন্মেছেন, সেই সমস্ত মহান বিজ্ঞানীদের একজন যিনি আমাদের দেশে জন্মেছেন। তো এপিজে আব্দুল কালামের নামও তোমরা শুনেছো, এপিজে আব্দুল কালামও কিন্তু একজন সায়েন্টিস্ট ছিলেন। তো সেই রকম জেসি বোসও কিন্তু একজন মহান বিজ্ঞানী ছিলেন। এপিজে আব্দুল কালামের নামও ইতিহাসের পাতায় রয়েছে, জগদীশচন্দ্র বসুর নামও কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে। তাই অবশ্যই করে মানে এটা বলার প্রয়োজন নেই, এতক্ষণ আমরা জগদীশচন্দ্র বসুর সম্বন্ধে পড়লাম, তাই তার সম্বন্ধে একটা কিন্তু ধারণা আমাদের জন্মেছে যে তিনি কীরকম মানুষ ছিলেন, তার আর যে আবিষ্কারগুলো সেগুলো তিনি পুরোপুরি পাবলিক করে দিতেন। যেমন ধরো এখন যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা বিজ্ঞানী কোনো ফর্মুলা আবিষ্কার করলো, মানে কোনো একটা মেশিন আবিষ্কার করলো বা কোনো একটা যন্ত্র, আমি বলছি ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করলো, সে কিন্তু ওই জিনিসটাকে পাবলিক করে না যতক্ষণ না সে ওই জিনিসটার পেটেন্ট পাচ্ছে, অর্থাৎ ওই জিনিসটা তার নামে হচ্ছে যে এটা আমি আবিষ্কার করেছি, ততক্ষণ কিন্তু সে পাবলিক করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এরকম অনেক বিজ্ঞানী আছে যারা নিজের মানে যা যা আবিষ্কার করছে ইনভেনশনসগুলোকে পাবলিক করে দেয়, মানে সব জনসমক্ষে নিয়ে আসে। এবং অনেক বিজ্ঞানী আছে যারা লুকিয়ে রাখে, যেমন ধরো কোনো উইপন্স অর্থাৎ অস্ত্র কেউ আবিষ্কার করেছে, সেগুলো তো অবশ্যই ফর্মুলায় লুকিয়ে রাখতে হয়, কারণ সেক্ষেত্রে যদি অন্য দেশ ওই ফর্মুলাটা পেয়ে যায় তাহলে তারা ওই ওয়েপনটা আবিষ্কার করে কি করবে, অন্য দেশকে ভয় দেখাবে, রীতিমতো অন্য দেশের উপর আঘাত হানবে। তো যাই হোক, এটা বলার প্রয়োজন নেই যে জগদীশচন্দ্র বসু আমাদের দেশে যারা জন্মগ্রহণ করেছেন যে সমস্ত বিজ্ঞানী তাদের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ। ও এখানে দেখো সর্বশ্রেষ্ঠ ঠিক না, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে আমাদের দেশে আরও অনেক বিজ্ঞানী মহান বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে উনি হলেন একজন। স্যার জেসি বোস wrote several books and published many research papers in leading science journals. স্যার জেসি বোস কী করেছেন, উনি অনেকগুলো বই লিখেছেন। উনি কিন্তু একাধারে বিজ্ঞানীও ছিলেন, সাথে লেখকও ছিলেন। যেমন এপিজে আব্দুল কালামের নাম তোমরা আরেকটু বড় হলে শুনতে পারবে, মানে পড়তে পারবে ওনার লেখা, সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। যদি তোমরা বইটা পড়ো দেখতে পাবে যে তোমাদের যে ক্লাস 12-এ যেটা পাঠ্য রয়েছে, আমার টেক্সটার নাম মনে পড়ছে না, যাই হোক উইংস অফ ফায়ার থেকে কিন্তু তোমাদের ওই টেক্সটটা নেওয়া হয়েছে। স্ট্রং রুটস হচ্ছে তোমাদের ক্লাস 12-এর টেক্সটার নাম, যারা ক্লাস 12-এ পড়ে, তো ওটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে, যেটা এপিজে আব্দুল কালাম নিজে লিখেছেন। তো সেরকমই জগদীশচন্দ্র বসুও কিন্তু সায়েন্টিস্ট ছিলেন, যেরকম বিজ্ঞানী ছিলেন, সাথে উনি বই লিখতেন। জেসি বোস রোট সেভারাল বুকস, তিনি বেশ কয়েকটি বই লিখেছিলেন এবং সেগুলোকে প্রথম সারির বিজ্ঞান পত্রিকা, সায়েন্স জার্নালস মানে যেখানে বিজ্ঞানের আবিষ্কারের কথা, বিজ্ঞানের লেখালেখি বেরোয়, আর এখানে লিডিং মানে হচ্ছে প্রথম সারির, যেগুলো প্রথম সারির মানে সমস্ত মানুষ যেগুলো পড়তে চায়, প্রথম সারির বিজ্ঞান পত্রিকায় সেগুলো, সেই গবেষণাপত্রগুলো অর্থাৎ জার্নালস মানে হচ্ছে গবেষণাপত্র, তো সেই গবেষণাপত্রগুলো বেরোতো বা প্রকাশিত হতো। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য non-living, the nervous mechanism of plants, major mechanism of plants etc. তার বিখ্যাত বইগুলির মধ্যে বেশ কয়েকটি হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, ব্র্যাকেটে সালগুলো দেওয়া রয়েছে, এগুলো পড়ে নিও, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস ইত্যাদি, ইটিসি মানে ইত্যাদি। In 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন। 1896 সালে জগদীশচন্দ্র বসু একটি কল্পবিজ্ঞান লেখেন, সায়েন্স ফিকশন মানে হচ্ছে একটা কল্পবিজ্ঞানের কাহিনী লেখেন, সেই বইটার নাম কি, নিরুদ্দেশের খোঁজে। ইন 1896 অর্থাৎ 1896 সালে জগদীশচন্দ্র বসু নিরুদ্দেশের খোঁজে নামক একটি কল্পবিজ্ঞানের কাহিনী লেখেন। In fact, he was the first writer of science fictions in বাংলা। এমনকি তিনি বাংলায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক ছিলেন, মানে ওনার আগে কেউ বাংলায় কল্পবিজ্ঞান লেখেননি। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Kolkata.
1917 সালে নভেম্বর মাসে জগদীশচন্দ্র বসু তার নিজের বাড়িতে কী করেন, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। বোস ইনস্টিটিউটকে তিনি বিজ্ঞানের গবেষণার জন্য জাতির উদ্দেশ্যে দান করেছেন। ডোনেটেড মানে হচ্ছে এখানে দান করা, আর নেশন মানে হচ্ছে জাতি, রিসার্চ মানে গবেষণা, সায়েন্স মানে তোমরা সবাই জানো বিজ্ঞান। দ্য গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট breathed his last on 23rd November 1937। এই মহান ভারতীয় বিজ্ঞানী শেষ নিঃশ্বাস কবে ত্যাগ করেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1937 সালের 23শে নভেম্বর। ওকে, তো সেখানে শেষ হলো তোমাদের জেসি বোস আ বিউটিফুল মাইন্ডের ইউনিট 2। ইউনিট 3 নেই, অ্যাক্টিভিটি সলিউশনগুলো চাইলে দেন ফটাফট কমেন্ট করে জানাও, না হলে আমি নেক্সট প্যাসেজ যে তোমাদের আছে ইকোয়িং গ্রিন সেটা আমি শুরু করব। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।